আমাদের আজকের গল্প অরক্ষণীয়া, কলমে পুষ্পিতা ভৌমিক। ওই দেখো বোস বৌদি, বিকেল হলো আর উনি চললেন ওনার শখের স্কুটি নিয়ে ধিঙ্গিপানা করতে। কোন বাড়ির মেয়ে কে জানে, কোনো রক্ষণশীলতার বালাই নেই। এই পাড়াটাকে পুরো নষ্ট করে দিল। ওই সব ছোট ছোট জামা কাপড় পরে প্রজাপতির মতো উড়তে উড়তে ডানা মেলে চলে গেল কি আর ছেলেপুলের মাথা ঠিক থাকে? আমার মেয়ে হলে চাপকে পিঠের ছাল তুলে নিতাম। আমি তো আমার রূপসাকে হাঁটুর নিচ পর্যন্ত ঝুল ছাড়া কোনো পোশাক পরতেই দিই না। আসলে সবটাই রুচির ব্যাপার। এই দত্তবাড়ির একটা সাবেক রক্ষণশীলতা আছে বলে কথা। যুগটা আধুনিক বলে তো আর রাস্তায় বেরোনোর সাথে সাথে তো সেগুলো সব জলাঞ্জলি দেওয়া যায় না। তুমি কি বলো? উল্টো দিকের বাড়ির বোসগিন্নিকে গজগজ করে কথাগুলো বলতে থাকেন পাড়ার ক্লাবের গণ্যমান্য ব্যক্তি সুরিত দত্তের স্ত্রী মিসেস শ্রীরূপা দত্ত। ওদিক থেকে ভেসে আসে বোস জায়ার উত্তর, ঠিকই বলেছ রূপাদি, সব উচ্ছন্নে গেল। কালে কালে আর কত যে দেখব। আমার মেয়ের কাছে শুনেছি ওর নাম ইরিনা। কোথায় কোথায় নাকি মডেলিং করে ও। 2-4টে সস্তার ম্যাগাজিনে আর পত্রিকায় ওর ছবি বেরোয়। অমনি ফোঁস করে ওঠে শ্রীরূপা দেবী, বলেন ছাড় তো সব, আসলে সবই ছেলে চড়ানোর বাহানা। মডেলিং না আরও কিছু। নেহাত ওই পাল বাবুদের খুব টাকার দরকার, তাই বাড়িতে ওরকম ভাড়াটিয়া বসিয়েছে। সেরকম হলে মিটিং করে তুলে দিতে হবে। ওরকম ভাড়াটিয়া থাকলে পাড়ার পরিবেশ নষ্ট হবে। দেখি আমার কর্তাকে বলে কিছু ব্যবস্থা করতে হবে। গা পিত্তি জ্বলে যায় যত দেখি ওই মেয়েকে। আর তোমার মেয়েকেও কিন্তু মিশতে দিও না ওর সাথে, তাহলে পরে পস্তাতে হবে। সময় থাকতে রাশ টেনে ধরো যদি ভালো থাকতে চাও। শীতের দুপুরে খাওয়া দাওয়া সেরে বাড়ির ছাদে দাঁড়িয়ে পরচর্চা করা ওনাদের স্বভাব। উত্তর কলকাতায় বহু পুরনো এই পাড়াটার 2 প্রতিবেশিনী মহিলার কথা এগিয়ে চলে সদ্য মাসখানেক হলো পাড়ার নতুন ভাড়া আসা বাসিন্দা একটি তরুণী মেয়ে এবং তার পোশাকে নিয়ে। আজও তার কোনো ব্যতিক্রম হয় না, কিন্তু আজকের দিনটা বোধ হয় অন্য খাতে বইছিল। দত্তবাড়ির গোড়া রক্ষণশীলতার গণ্ডি ছাড়িয়ে রাত 11টা বেজে গেল বাড়ি ফেরে না সুরিদা শ্রীরূপা দত্তের মেয়ে রূপসা। শোরগোল পড়ে যায় পাড়ার চারদিকে কতক্ষণ। আর এই রকম খবর চেপে রাখা যায়? কোথায় গেল জলজ্যান্ত মেয়েটা? ফোনেও পাওয়া যাচ্ছে না ওকে। কর্পূরের মতো উবে গেল নাকি? চেনা পরিচিত আত্মীয় স্বজন আর রূপসার বন্ধুদের বাড়ি ফোন করেও কোনো সদুত্তর মিলল না। সবাই মিলে যখন পুলিশে যাবে বলে ঠিক করছে, এই সময় অচেনা নম্বর থেকে মিসেস দত্তের মুঠোফোনে ভেসে এলো রূপসার গলা, মা তোমরা টাকি পুলিশ স্টেশনে চলে এসো, এখানে আমাদের আটকে রেখেছে। বলছে কাল আমাদের আদালতে তোলা হবে বেপরোয়া ড্রাইভিং করার জন্য। মাথা হেট হয়ে যায় ওনাদের। কলেজ যাবার নাম করে কলকাতার বাড়ি থেকে বেরিয়ে ওনাদের মেয়ে কী করে ভারত বাংলাদেশ সীমান্তের ধারে টাকি গেল কীভাবে? কী এমন করলো রূপসা যাতে ওকে থানায় আটক করা হলো? রাত্রে বাড়ির সবাই মিলে ছোটাছুটি করতে লাগে। মিসেস দত্তের চোখে তখন চিন্তার কালো মেঘ ঘনিয়ে এসেছে আষাঢ় সন্ধ্যার মতো। এমন সময় বিদ্যুতের রূপালী রেখার এগিয়ে আসে ইরিনা। আমি কাজ সেরে বাড়ি ফিরছিলাম, তখনই আপনার বাড়ির সামনে জটলা দেখে জানতে পারি ঘটনাটা। বলছি আন্টি, আমি কি আপনাদের সাথে থানায় যেতে পারি? আসলে যদি আপনাদের কোনো কাজে আসতে পারি আমার খুব ভালো লাগবে। সুরিতবাবু প্রথমে দ্বিধা করলেও শ্রীরূপা ওনার স্বামীকে বোঝান, এই ধরনের মেয়েদের অনেক চেনাজানা থাকে। রূপের দোহাই দিয়ে অনেককে বশ করতে পারে ইরিনার মতো মেয়েরা। এত করে বলছে যখন নিয়েই চলো না। অবশেষে গাড়িতে চেপে রওনা দেন ওনারা টাকির উদ্দেশ্যে। পিছনে পিছনে গাড়িতে
যায় ইরিনা। থানায় পৌঁছে ভিতরে ঢোকেন সুরিতবাবু আর ওনার স্ত্রী। জানা যায় জোর গতিতে গাড়ি ছুটিয়ে সিগন্যাল ভাঙার জন্য গ্রেপ্তার করা হয়েছে রূপসাদের দলটাকে। রূপসা যদিও নিজে গাড়ি চালাচ্ছিল না, তবুও বন্ধুদের এক গাড়িতে থাকার অপরাধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওকেও লকআপে ঢুকতে হয়েছে। মাথা নিচু করে বসে আছে প্রত্যেকে ওরা। দত্তবাবু আর দত্তগিন্নির মুখ তখন চুন, পিন পড়ার নিস্তব্ধতা চারিদিকে। ভারপ্রাপ্ত পুলিশ অফিসার বিজন চ্যাটার্জি নাছোড়বান্দা ওদের ছেড়ে দিতে। এমন সময় ঘরে ঢোকে ইরিনা, নিজের ফোনটা বাড়িয়ে দেয় বিজনবাবুর দিকে। তারপর বলে, দয়া করে একটু কথা বলে নিন। ফোন ধরতেই ওপর প্রান্ত থেকে নির্দেশ আসে, ওদের ছেড়ে দিন চ্যাটার্জি বাবু। ছোট ছোট ছেলে মেয়ে, লঘু পাপে গুরুদণ্ড দেবার দরকার নেই। যা শিক্ষা হবার হয়েছে ওদের। আশা করি এরকম ভুল আর ওরা করবে না। একটা সুযোগ সবাইকে দেওয়া উচিত, তাই না? একে একে লকআপ থেকেই বেরিয়ে আসে ওরা। সবাই সমস্বরে বলে, থ্যাংক ইউ ইরিনাদি। মিষ্টি হেসে এবার ফেরার পথে পা বাড়ায় ইরিনা। এই সময় ওর সামনে এসে দাঁড়ান শ্রীরূপা আর ওনার স্বামী সুরিতবাবু। কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কি বলেছে তোমাকে ধন্যবাদ দেব ইরিনা? এতদিন না জেনে না বুঝে তোমাকে অনেক কিছু বলেছি, আমাদের ক্ষমা করে দিও। তুমি না থাকলে এই কেসটা এত সহজে নিষ্পত্তি হতো না। কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল, পুলিশের ওই বড় কর্তা কি তোমার জানাশোনা কেউ, যার একটা ফোনে বিজন চ্যাটার্জি সকলকে ছেড়ে দিলেন? কাটা কাটা কণ্ঠে ভেসে আসে ইরিনার উত্তর, হ্যাঁ, দত্ত আঙ্কেল আর শ্রীরূপা আন্টি, যার এক কথায় বিজনবাবু আপনাদের মেয়ে আর তার বন্ধুদের ছেড়ে দিলেন, তিনি হলেন এই অরক্ষণীয়া ইরিনা চৌধুরীর বড়দা মিস্টার সোমেশ চৌধুরী। আশা করি এই নামটার সাথে আপনারা পরিচিত, প্রায়শই দেখা যায় সংবাদ মাধ্যমে। আমার যখন নবম শ্রেণী, সেই সময় একটা দুর্ঘটনায় মা বাবা গত হওয়ার পর থেকেই আমি দাদা বৌদির কাছেই মানুষ। এখন কাজের খাতিরে কলকাতায় থাকি, আমার পেশার খাতিরে, কারণ শুটিংয়ের কোনো নির্দিষ্ট সময় থাকে না। তবে কি জানেন তো দাদা, আমাকে সেই ঠুনকো রক্ষণশীলতার মোড়কে কোনোদিনও মানুষ করেনি, যাতে আপনাদের রূপসার মতো তথাকথিত ভালো মেয়ের ভাবমূর্তি ধরে রাখতে মা বাবার সাথে মিথ্যা কথা বলে বেরোতে হয় বাড়ি থেকে। নারী পুরুষ নির্বিশেষে একটা ভালো মানুষকে এবার থেকে তার পোশাক আর পেশা দিয়ে বিচার করবেন না আশা করি। ভালো থাকবেন আপনারা। এক নাগাড়ে কথা বলা শেষ করে ওনাদের চোখের সামনে দিয়ে নিজের গাড়ি নিয়ে বেরিয়েছে ইরিনা। তথাকথিত ভদ্র সমাজের কাছে রেখে যায় একটা মোক্ষম প্রশ্ন, অরক্ষণীয়া বলে কি আদতে কিছু হয়? একদমই সেটা নয়। সবটাই আসলে মানসিকতার আর দৃষ্টিভঙ্গির পরিচয়। সত্যি যদি তা থাকতো, তাহলে জীবনের কঠিন মোড়ে এসেও সমাজের চোখে ইরিনার মতো অরক্ষণীয় নারীরা এসে ঠুনকো রক্ষণশীলতার সুদৃশ্য মোড়কে ঘেরাটোপে থাকা রূপসাদেরকে মতো নারীদের উদ্ধার করে তাদের আলোর পথে ফিরিয়ে দিত না। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।